রেনু ছোটবেলা থেকেই জানত জীবনের মানে কখনোই সোনার লাঠি নয়। তার পরিবার ছোট কুঁড়ে ঘরে থাকত নদীর ধারে, বাবা কারখানায় দিনমজুর, মা বাড়ির কাজ আর বোনদের যত্নে ব্যস্ত। প্রতিদিনের দুপুর রাতের হাহাকার আর লজ্জার মাঝেই তারা গড়েছিল সাধারণ কিছু আশা। রেনুর বিয়ে হলে হয়তো সবাই শান্তি পাবে, কিন্তু গ্রামের নিয়ম আর অর্থের সংসারে সেই আশা সস্তা গামছার মতো মলিন হয়ে পড়ল। নির্মল নামের বর এসেছিল সমুজ্জ্বল, লোক দেখানো সৌন্দর্যের সঙ্গে। তার বাবা ছিল গ্রাম ও শহরের কিছুকেই প্রতি সামর্থ্যে উঠে থাকা মানুষ, যাদের কাছে মানুষদের গুরুত্ব চিহ্ন আর টাকায় মাপা হতো। রেনুর পরিবার বিয়ের জন্য বড় কোন উপহার দিতে পারেনি, তারা লজ্জায় চুপ হয়ে গেল। রেনু হাসি মুখে বরদাম ধরে শ্বশুর বাড়ি গেল। তার গায়ে ছিল মায়ের আশাশক্তি আর নিজের ছোট ভাই বোনদের ভরসা। শুরুর দিনগুলোতে কোনো অভাব মনে হলেও সবার সঙ্গে মেলামেশা করছিল, কিন্তু ধীরে ধীরে কটূক্তি আর অপ্রশংসা শুরু হলো। শ্বশুর বাড়ি দরিদ্র পরিবারের কথা বারবার রটাত। রেনু ভুল করলেই সে তাদের লজ্জা বলে অপমান করত। প্রতিদিনকার ছোট ছোট অপমানগুলো তা হালকাভাবে নিচ্ছে, কিন্তু রেনুর মনে তা নিঃশব্দ আগুনের মতো ছড়িয়ে পড়ল। সে অন্যার বিরুদ্ধে কথা বলতে চাইলে ভয় পেত, কারণ জানত সে লড়লে তার পেছনে থাকা পরিবার অনেকে কষ্ট পাবে, মা, ছোট বোনেরা, বাবা অসহায়। শ্বশুর বাড়ির কর্তারা যখন বুঝল তাদের হাসি টানানো ক্ষমতা কাজ করছে, তখন সেই বাধা সহজেই সরিয়ে ফেলা হলো। রেনুকে বাড়ির কাজের অতিরিক্ত চাপ দেওয়া হলো, ঘরের বাইরে যাওয়ার স্বাধীনতা সীমিত করা হলো, আর মাঝে মাঝে অশালীন মন্তব্য আর ছোট্ট দংশন, সবকিছুই তারা শিক্ষা বলে অভিহিত করা হতো। রেনু চুপ থাকল, আত্মরক্ষার তরে নিজেকে ভিতরে গুটিয়ে রাখল। নীরবতা তার সঙ্গী হয়ে উঠল। গ্রামের রাস্তার কোণে বিচ্ছিন্নতার মতো লোকেরা যখন তাকিয়ে থাকত, কেউ তাকে ঠিক কথায় সাহস জোগাতে পারত না। এক সন্ধ্যার পর সে আর বাড়ি ফিরল না। প্রথমে সবাই ভাবল হয়তো কোথাও গেছে রেনু, কিন্তু রাত বাড়তেই অশান্তি ছড়িয়ে পড়ল। খোঁজাখুঁজি শুরু করল প্রতিবেশীরা, সবাই যা বলল তাতে বেরিয়ে এলো ভয়ঙ্কর সন্দেহ। পরিশেষে নদীর ধারে তাকে খুঁজে পেল এক দুজন চাষি। রেনুর গায়ে আঘাতের চিহ্ন, কিছু ছেঁড়া কাপড় আর মুখে অচেনা হাসি। গ্রাম কেঁপে উঠল, কিন্তু সেই কেঁপে ওঠার সঙ্গে ছিল একটি বড গোপন, শক্তশালীদের মানুষদের নীরব কর্মকাণ্ড। ময়নাতদন্ত শুরু হলো। রিপোর্টে অনিশ্চয়তার মেঘের ছায়া, দেহে আঘাতের চিহ্ন থাকার সত্ত্বেও সিদ্ধান্তে পৌঁছানো গেল না। নির্মল পরিবারের পক্ষ থেকে বলা হলো এটি দুর্ঘটনা, আর তাদের প্রভাবশালী আত্মীয়রা পুলিশের ওপর চাপ দিয়ে তদন্তের দিক ছোট করে দিল। সাক্ষীদের অনেকেই যারা আসলে কিছু দেখেছিল তারা সকলেই চুপ হয়ে গেল। কেউ বলল তারা ভয় পেয়েছে, কেউ বলল টাকায় ক্রেতা হয়ে গেছে। কোর্টের নথিপত্র জমা হলো, কাগজে কাগজে ভর করে সময় চলে গেল। রেনুর মা প্রতিদিন থানার বাইরে দাঁড়িয়ে বলতো, আমার মেয়েটার রক্ত মেনে নেব না, কিন্তু তাদের আর্থিক সামর্থ্য এবং সামাজিক শক্তিহীনতা অনেক বাধা হয়ে দাঁড়াল। তদন্ত কার্যক্রম ধীরগতিতে আটকে গেল, পর্যাপ্ত প্রমাণ অভাবে। গ্রামের মানুষদের অনেকেই মেনে নিলেন যে ক্ষমতাবানরা তাদের সামনে অসহায়, আর ক্ষমতাবানরা তাদের কোন অনুশোচনা ছাড়াই লুকিয়ে রাখল সত্যটা। বিচার না হওয়া সত্ত্বেও রেনুর মৃত্যু গ্রামের মাটিতে একটি গভীর দাগ ফেলল। তার মা প্রতিদিন রাতে কাঁদত। গ্রামবাসীর অন্তরে রেনুর নাম হয়ে উঠল ক্ষতচিহ্ন, একটি স্মৃতিচিহ্ন যা বারবার বলতে লাগল যে দরিদ্রতা শুধু আর্থিক ঘাটতি নয়, তা ন্যায় হারানোর সম্ভাবনাও বাড়ায়। কিছু তরুণ সমাজকর্মী ও স্থানীয় সাংবাদিকরা রাস্তায় নেমে প্রতিবাদ করল। তাদের চিৎকার অনেক দিন ধরেই গ্রামে আলো ফেলল, কিন্তু সেই আলো শক্তির বিরুদ্ধে ন্যূনতম পরিবর্তন ঘটালো মাত্র। কয়েক মাস পরে কিছু প্রতিবেশী মিলিয়ে ছোট্ট একটি স্মৃতিস্তম্ভ বানালো নদীর ধারের পাকা রাস্তার পাশে, এক পাথরের উপর খোদাই করা নাম রেনু। তারা সেখানে ফুল দেয়, মোমবাতি জ্বালায়, কথা বলে, কখনো পরোক্ষ, অনেক সময় নীরব প্রার্থনা রূপান্তরিত হয়। শেষ হয় রেনুর গল্প, কিন্তু শেষ হয় না মায়ের আর্তনাদ, পরিবারের শোকশক্ত ব্যাকুলতা। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম নতুন নতুন গল্প পেতে বেল আইকনটি প্রেস করুন।